ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুকান্ত ভাইয়া রেডিয়াসের পক্ষ থেকে ফিজিক্সের আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে আজকের ক্লাসের টপিক বা আজকে আলোচনার টপিক সেটা হচ্ছে ফ্রি বডি অ্যানালাইসিস। আমরা অলরেডি ফ্রি বডি অ্যানালাইসিসের উপরে দুইটা ভিডিও করেছি। এর আগের যে দুইটা আলোচনা ভিত্তিক লেকচার আমরা করেছি সেখানে দুইটা করে চারটা আমরা এক্সাম্পল দেখেছি। আজকে আমরা ফ্রি বডি অ্যানালাইসিসের আরও তিনটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো আর কি, যাতে করে ফ্রি বডি অ্যানালাইসিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এর পিছনেও একটা বড় কারণ হচ্ছে আমাদের বোর্ড এক্সামগুলোতে বা আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে এই টপিক থেকে প্রচুর প্রবলেম আমাদের পরীক্ষায় আসে। সো চলো আমরা দেরি না করে আমরা টপিকটা শুরু করি এবং আরও তিনটা প্রবলেমের মাধ্যমে এই টপিকটা দেখে ফেলি আর কি। চলো দেখো, আজকে আমাদের যে প্রথম প্রবলেম থাকবে সেটাকে আমরা এক্সাম্পল 5 দিচ্ছি, বিকজ এর আগে আমরা চারটা প্রবলেম করেছি। প্রবলেমটা অনেকটা এরকম যে 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটি তলের উপর 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুকে একটি সুতার সাহায্যে বেঁধে রাখা আছে। ওকে, এরপর কি বলছে, 2 কেজি ভরের বস্তুটাকে তলের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বলে আমাদের টানা হচ্ছে। সেই ক্ষেত্রে সিস্টেমের ত্বরণ কত হবে এবং সুতার টান কত হবে। সো প্রথমে আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি ইনফরমেশন আমাদের পরীক্ষায় দেওয়া আছে। দেখো, 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটা তল আছে, তার উপরে দুইটা বস্তু আছে। ধরে নাও 2 কেজি ভরের বস্তুকে আমরা M1 ভরের বস্তু ধরছি, 3 কেজি ভরের বস্তুকে আমরা M2 ভরের বস্তু ধরছি। এরা কি করছে, একটা সুতার সাহায্যে বেঁধে রাখা আছে। এরপরে বলছে 2 কেজি ভরের যে বস্তুটা আছে এই বস্তুটাকে তলের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বলে টানা হচ্ছে। সেক্ষেত্রে সিস্টেমের ত্বরণ মানে এ এবং সুতার টান টি, এটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে একটা তল থাকবে। অবভিয়াসলি এখানে তলের সম্বন্ধে কোনো ডিটেলস যেহেতু নাই, তাহলে এটা সমতল আছে, এটা আমরা চিন্তা করে নিব। এর উপরে 2 কেজি এবং 3 কেজি ভরে দুইটা বস্তু সুতার সাহায্যে বেঁধে রাখা আছে। তারপরে একটা বস্তুকে টানা হচ্ছে বল দিয়ে, কিন্তু একটা অ্যাঙ্গেল করে তলের সাথে, তাই না? সো দেখো, চিত্রটা আঁকলে আমরা কেমন দেখতে পাবো। চিত্রটা আঁকলে অনেকটা এরকম দেখতে পাবো। চিত্রটা আমি একটু আগে থেকে এঁকে রাখছি, তোমরা পরীক্ষা হলে এরকম একটা চিত্র আঁকার ট্রাই করবা। বুঝতে পারছি? ওকে, সো দেখি সবার আগে আমরা এখান থেকে কি বের করতে পারি। দেখো, এখানে এই বস্তুটার জন্য কি হচ্ছে। দেখো, এইটা হচ্ছে M1 বস্তু, যেটা কিনা 2 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু, সুতার সাহায্যে বাঁধা আছে। খুবই ভালো কথা। এই 2 কেজি ভরের বস্তুকে একটা বলে টানা হচ্ছে। বলটা কত, 20 নিউটন। তাও ভালো কথা। এই যে হলো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তো সেই হিসাবে বলতে গেলে আমরা যদি ভ্যালুগুলোকে এক্সট্র্যাক্ট করার চেষ্টা করি, আমাদের যেভাবে ধরছি তা হচ্ছে M1 ইকুয়াল টু আমরা 2 কেজি বিবেচনা করছি, এখানে M2 ইকুয়াল টু 3 কেজি বিবেচনা করছি, পিছনের এই বস্তুটা। ওকে, এখানে যে বলে টানা হচ্ছে সেই বলটা দেওয়া আছে কত ভাইয়া, বলটা দেওয়া আছে 20 নিউটন। যে অ্যাঙ্গেলে টানা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সো এই যে থিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে আমাদের কি বলতে হবে, ত্বরণের মান কত এবং সুতার টান কত, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে ত্বরণ কত এবং সুতার টান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো দেখো, সবার আগে যদি দেখার চেষ্টা করি এখানে কি হচ্ছে। প্রথম বস্তুর জন্য একটা ওজন নিচের দিকে কাজ করবে, সেটা হবে M1G। ওকে, তাহলে ঠিক এর বিপরীতে একটা প্রতিক্রিয়া বলও কাজ করবে। প্রতিক্রিয়া বলের নাম দিচ্ছি আমি R1, যেহেতু প্রথম বস্তুর জন্য প্রতিক্রিয়া বল তাই সেটার নাম দিয়েছি আমি R1। আবার দ্বিতীয় বস্তুর জন্যও কিন্তু একটা ওজন কাজ করবে, সেটা হচ্ছে M2G, তার একটা প্রতিক্রিয়া বল উপরে কাজ করবে, নাম দিচ্ছি R2। খুবই ভালো কথা। এইবার দেখার চেষ্টা করি এখানে যে বল আছে, এই বলটা যদি এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, তাহলে আমরা এখান থেকে তার দুইটা উপাংশ বের করব। একটা বের করব তল বরাবর, আর একটা বের করব তলের সাথে লম্ব বরাবর। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যদি বলটা F, তাহলে এখানে যে বল কাজ করছে, যে উপাংশটা কাজ করবে সেটা হবে F cos থিটা। কেন? কারণ অ্যাঙ্গেল যে পাশে থাকে সেই পাশের উপাংশকে আমরা cos দিয়ে বের করি, আর যে পাশে অ্যাঙ্গেল থাকে না, মানে তার লম্ব বরাবর যে অংশটা, সেদিকে যে অংশটা কাজ করবে সেটা হবে F sin থিটা। ওকে ওকে, ফাইন। তাহলে একটা জিনিস কি তুমি ভাইয়া বুঝতে পারছো যে এখানে প্রতিক্রিয়া বল R1 এবং এখানে F sin থিটা, এই দুইজন মিলে একটা বন্ধুত্ব গঠন করবে। কার বিরুদ্ধে? M1G এর বিরুদ্ধে একটা বন্ধুত্ব গঠন করবে। এবং এখানে এই যে F বলটাকে আমরা বলছি, যে বলটাকে আমরা দুইটা অংশ করেছি, যেহেতু F বলকে ভেঙে আমরা দুইটা আলাদা আলাদা অংশ করেছি, তাহলে F বলটা কিন্তু এখন আর নাই, তাই না? কারণ Fকে ভেঙেই তো আমরা দুই টুকরা করছি, তাই না? তাহলে F কি আর আছে? F তো আর নাই, তাহলে F কিন্তু এখান থেকে নেই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে একটু দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে R1 এবং F sin থিটা, এই যে দুইটা বল, এই দুইটা বল কী করবে, M1Gকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যুদ্ধে এরাও মারা যাবে, M1Gও মারা যাবে, অর্থাৎ পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে বেঁচে থাকবে কে? বেঁচে থাকবে F cos থিটা। এখন এই F cos থিটার জন্য কি করবে ভাইয়া, এই বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে, তাই না? এই বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে। যখনই এই বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে, তখনই কি করবে ভাইয়া,
এই বস্তুটাকে দ্বিতীয় বস্তুটা আটকে ধরে রাখার চেষ্টা করবে। অর্থাৎ পিছনের বস্তুটা প্রথম বস্তুকে বলবে বন্ধু তুমি যেও না, তাই না? সো পিছনের দিকে একটা টান সৃষ্টি করবে দ্বিতীয় বস্তু, এই বস্তুকে একটা টান দিবে পিছনের দিকে, বলবে যে বন্ধু তুমি যেও না। তখন ও কি রিপ্লাই দিবে, প্রথম বস্তু কি রিপ্লাই দিবে? আমরা আগের দিন এই টাইপের প্রবলেম দেখেছি, এইভাবে আমরা অ্যানালাইসিস করেছি। প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে বলবে যে বন্ধু আমার তো কিছু করার নেই, আমাকে একটা এফ কস থিটা একটা বল কাজ করছে আমার উপরে, যে বলটা আমাকে বলছে যেন আমি সামনে যাই। যেহেতু আমাকে সামনে যেতেই হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমিও আমার সাথে চলে এসো। এই কথাটা কেন বলবে? কারণ দুজনের মধ্যে একটা সুতা দ্বারা বাঁধা। যদি প্রথম বস্তুকে সামনে আগাইতে হয় তাহলে দ্বিতীয় বস্তুকে সামনে আগাইতেই হবে, কারণ তাদের মধ্যে সুতাটা বাঁধা। সুতা যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ পর্যন্ত দুইটা বস্তুকে কিন্তু একসাথেই মুভ করতে হবে, তাই না? তাহলে দেখো প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে বলবে যে বন্ধু তুমিও সামনে চলে আসো, ফলে এরা দুইজনই দুইজনের উপরে একটা টান সৃষ্টি করবে, এবং এই টানটা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া টান, এবং এই টানটাই আসলে কি করবে ভাইয়া, সুতার মধ্যে কাজ করবে। এবং সুতার যে টান বের করতে বলছে প্রশ্নে, সেই টানটা মূলত এই টানটা। সো এটাই আমাদেরকে বের করতে হবে। এই ছাড়াও আরেকটা জিনিস তুমি একটু দেখো ভাইয়া, এখানে আরেকটা বিষয় কাজ করবে। প্রথম বস্তুটা যখন সামনে আগানো ট্রাই করবে, যেহেতু এই যে তলের উপরে রাখা আছে বস্তুগুলো, এই তলে যেহেতু ঘর্ষণ আছে, তাহলে প্রথম বস্তু সামনে আগানোর সময় কিন্তু একটা ঘর্ষণ পিছনের দিকে অনুভব করবে, দ্বিতীয় বস্তু সামনে আগানোর সময়ও কিন্তু পিছনের দিকে একটা ঘর্ষণ বল অনুভব করবে। তাহলে আপাতত বুঝতেই পারছো চিত্রটা অনেকটা জটিল হয়ে গেছে। একটা বস্তুর উপর অনেকগুলি বল কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে একদম একদম হিজিবিজি একটা অবস্থা, তাই না? এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার পয়েন্ট। এই কারণেই আমরা ফ্রি বডি অ্যানালাইসিস করে থাকি। এখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু সুতা দ্বারা কানেক্টেড থাকার কারণে এই সিস্টেমটা একটা কমপ্লেক্স সিস্টেমে পরিণত হয়েছে। সো এই কমপ্লেক্স সিস্টেমকে সিম্পল করার জন্য আমাদের এই দুইটা বস্তুকে আলাদা আলাদা করে ফ্রিলি বিবেচনা করতে হবে, অর্থাৎ মুক্ত বস্তু হিসেবে বিবেচনা করতে হবে। শুধু তার উপরে কয়টা বল কাজ করছে সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। যখন আমরা প্রথম বস্তুকে বিবেচনা আনবো তখন দ্বিতীয় বস্তুকে আনবো না, যখন দ্বিতীয় বস্তুকে বিবেচনা আনবো তখন প্রথম বস্তুকে আনবো না। এটাই হচ্ছে আমাদের ফ্রি বডি অ্যানালাইসিসের অ্যাপ্রোচ, তাই না ভাইয়া? তাহলে চলো আমরা আর দেরি না করে প্রথম বস্তুর জন্য করে ফেলি। সো আমরা লিখব প্রথমে ফর ফ্রি বডি এমন। প্রথমে আমরা এমন যে বস্তুটা আছে সেই বস্তুটাকে ফ্রি বডি বিবেচনা করছি, অর্থাৎ সিস্টেম থেকে বাইরে বের করে আনছি। এখন তার উপরে টোটাল কতটুকু বল কাজ করছে এটা বোঝার জন্য সবার আগে আমরা চিত্রটা একটু আরেকবার আঁকাচ্ছি। সো লেটস সে এখানে আমরা চিন্তা করলাম সেই এমন ভরে বস্তু, তার উপরে একটা ওজন কাজ করছে M1G নিচের দিকে, তার প্রতিক্রিয়া বল কাজ করবে R1 উপরের দিকে, ঠিক আছে? এছাড়াও এর উপর একটা বল কাজ করছে কিভাবে, প্রশ্ন যেভাবে দেওয়া আছে, একটা বল কাজ করেছে F তলের সাথে থিটা ডিগ্রি কোণ করে। তাহলে এই বলের একটা উপাংশ এদিকে কাজ করবে F cos থিটা, একটা অংশ এদিকে কাজ করবে সেটা হবে F sin থিটা। ওকে, আর একটা বল কাজ করছে, বলো তো কি ভাইয়া? এই যে প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপরে যে টান, সেই টানটা পিছনের দিকে কাজ করছে। আরও একটা বল আছে, বলো তো কোনটা? যখনই প্রথম বস্তু সামনে এগানো ট্রাই করবে তখনই সে পিছনের দিকে একটা ঘর্ষণ বল অনুভব করবে। যেহেতু প্রথম বস্তুর উপরে ঘর্ষণ বল, তাই তাকে আমরা F1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। F1 প্রথম বস্তু একটা ঘর্ষণ বল পিছনের দিকে অনুভব করবে। তো দেখো প্রথম বস্তুর উপরে অনেকগুলি বল, তাই না? সো একটা একটা করে আমরা একটু কমানোর চেষ্টা করি। সবার প্রথমে F তো মারা যাবে, কারণ Fকে ভেঙেই আমরা দুই টুকরা করছি। Fকে ভেঙে একটা F sin থিটা করছি, একটা Fকে ভেঙে F cos থিটা করছি, তাই না? তাহলে F এখন আর নাই। এর মধ্যে আবার কি হবে, এই যে R1 এবং F sin থিটা এরা মিলিত হয়ে M1Gকে প্রতিহত করার চেষ্টা করবে, বা R1 এবং F sin থিটা এই দুটো অংশ মিলে M1G এর সমান এবং বিপরীত হবে। যদি সমান এবং বিপরীত হয় তাহলে পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দেখতে কেমন হবে। দেখি তো সবার আগে এখানে মানে তলের উলম্ব বরাবর, এটা যদি তল হয় তাহলে তলের লম্ব বরাবর বিবেচনা করব আগে। হ্যাঁ, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর আমরা দেখতে পাচ্ছি R1 এবং এখান থেকে F sin থিটা যেটা আমরা পাচ্ছি, F sin থিটা, সেটা ইকুয়াল টু হবে M1 ইন্টু জি। এখান থেকে আমরা R1 এর মানটা বের করে ফেলবো। R1 ইকুয়াল টু কী হবে, M1G মাইনাস F sin থিটা। তুমি বলতে পারো যে ভাইয়া আমরা R1 এর মানটা কেন বের করছি? তুমি উত্তরটা জানো, বলো কেন বের করছি? বের করছি কেননা আমাদেরকে ঘর্ষণ নিয়ে কাজ করতে হবে। যেহেতু এখানে ঘর্ষণ আছে, ঘর্ষণ বল বের করতে গেলে প্রতিক্রিয়া বল আমাদের লাগে, কারণ ঘর্ষণ বল ইকুয়াল টু প্রতিক্রিয়া গুণাঙ্ক, মানে প্রতিক্রিয়া বল ইন্টু ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো সেই লাইনটাই আমি লিখছি, এখানে প্রথম বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটা ইকুয়াল টু হবে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রথম বস্তুর জন্য যে
প্রতিক্রিয়া বলটা আমরা পাচ্ছি। অর্থাৎ তুমি যদি এখানে এক্সপ্লেইন করো তাহলে এখানে মিউয়ের সঙ্গে এখানে R1 যে ভ্যালুটা টোটালটা এখানে চলে আসবে। টোটালটা কত? m1g মাইনাস এফ সাইন থিটা। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এটা এবং এটা নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে দেখো এখন একটু সিম্পল হয়ে গেছে কিন্তু এই যে দুইজন মিলে যে জোড় গঠন করছিল সেই জোড়টা m1g দ্বারা নিউট্রালাইজ হয়ে গেছে। তাহলে বলো বেঁচে আছে কে কে? বেঁচে আছে এফ কস থিটা, বেঁচে আছে টি, আর বেঁচে আছে ফ্রিকশন। এইবার ভাইয়া সবার আগে প্রশ্ন হচ্ছে বস্তুটা কোন দিকে মুভ করছে বলো তো? বস্তুটার গতি কোন দিকে? দেখো বস্তুর গতি কিন্তু সামনের দিকে। এখন বলো তো এই গতিকে হেল্প করছে কে? এফ কস্থাটা যে বলটা সেটা কিন্তু বস্তুর গতিকে হেল্প করছে। তাহলে এফ কস্থাটা হচ্ছে একটা পজিটিভ ফোর্স উইথ রেসপেক্ট টু দ্য মোশনের ডিরেকশন যেদিকে সেই দিকেই কিন্তু এফ কস্থাটা কাজ করে। তাহলে এফ কস্থাটা গতিকে হেল্প করছে। হোয়ারএজ এইখানে যে টান দেখতে পাচ্ছি বা এখানে যে আমি ফ্রিকশন দেখতে পাচ্ছি এরা কিন্তু গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাহলে গতির রেসপেক্টে এই দুইটা বল কিন্তু নেগেটিভ। সো যখন আমি এখান থেকে লিখব নাও সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ যখন আমি লিখব তখন আমি দেখব এখানে পজিটিভ ফোর্স হবে এফ কস থিটা, নেগেটিভ ফোর্স হবে টান টি, আর একটা নেগেটিভ ফোর্স হচ্ছে ফ্রিকশন, এরপর হবে m1 ইন্টু এ। এইটাই হবে আমাদের প্রথম বস্তুর জন্য সমীকরণ। বুঝতে পেরেছি? এবং ত্বরণ কেন এ ধরেছি? কারণ দেখো প্রথম বস্তু ত্বরণ আর দ্বিতীয় বস্তু ত্বরণ সেম হবে, কারণ তারা দুইজন সুতার সাহায্যে কানেক্টেড। সো প্রথম বস্তু যে ত্বরণের সামনে আগাবে দ্বিতীয় বস্তু অবশ্যই সেই ত্বরণেই সামনের দিকে আগাবে। ওকে, বুঝতে পেরেছি? তাহলে এই ছিল আমাদের প্রথম বস্তুর জন্য ইকুয়েশন। এটাকে আমরা প্রথম সমীকরণ নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর জন্য গতি সমীকরণ। খুবই ভালো কথা। এবার আমরা কি করবো ভাইয়া? এবার আমরা দ্বিতীয় বস্তুর জন্য চিন্তা করব। ঠিক আছে? সো এখান থেকে আমরা আবার লিখছি নাও ফর ফ্রি বডি m2। এবার m2 বস্তুটাকে আমরা ফ্রি বডি চিন্তা করছি, m2 বস্তুটাকে। তাহলে m2 বস্তু চিত্রটা আমরা এখানে আবার আঁকানোর ট্রাই করব। সো এটা হচ্ছে আমাদের m2 বস্তু। দেখি তো m2 বস্তুর উপরে কি কি বল কাজ করছে, খেয়াল করবা ভাইয়া। m2 বস্তুর উপরে সবার প্রথমে তার ওজন কাজ করছে নিচের দিকে m2g, তার একটা প্রতিক্রিয়া বল আছে r2 উপরের দিকে। তার উপরে আর কি কি বল কাজ করছে দেখো তো ভাইয়া। এই দেখো একটা টান কাজ করছে সামনের দিকে, তাহলে একটা টান কাজ করবে সামনের দিকে। আর এই দেখো পিছনে পিছনে ভাইয়া কি কাজ করছে? পিছনের দিকে একটা ফ্রিকশন, এটা F2, এটাকে যদি আমি F1 নাম দিই তাহলে দ্বিতীয় বস্তুর জন্য গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করবে। কেন? কারণ এই বস্তুর যে গতিটা সেই গতিটা কোন দিকে? এই বস্তুর গতি কিন্তু সামনের দিকে, এই বস্তুরও গতি সামনের দিকে। কেন গতি সামনের দিকে? কারণ যেহেতু প্রথম বস্তু সামনে আগাচ্ছে দ্বিতীয় বস্তুকেও সামনে আগাতে হবে, তাই না? ওরা তার কোনো অপশন নেই, কারণ এর ভিতরে সুতা দ্বারা কানেক্টেড। তাহলে দ্বিতীয় বস্তু গতি সামনের দিকে। এখন দেখি সবার আগে এখান থেকে আমরা কি কি পেতে পারি। দেখো সবার আগে আমাদের পেচ্ছে এখানে R2 m2g এর সমান। তাহলে এখানে R2 যেটা সেটা ইকুয়াল হবে m2g এর সমান। আর R2 যদি m2g হয় তাহলে যে ফ্রিকশন বলটা কাজ করবে সেটা হবে মিউ ইন্টু R2। সো পরবর্তীতে আমরা এখানে বসিয়ে দিতে পারবো মিউ ইন্টু m2 ইন্টু জি। খুবই ভালো কথা। এছাড়া এখান থেকে আমরা আর কি পাচ্ছি? আমরা যেটা লিখতে পারবো এছাড়া সেটা হচ্ছে নাও এর জন্য যদি আমরা গতি সমীকরণ লিখি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে দেখো দেখো এই R2 আর m2g পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে বেঁচে আছে কে কে? টান আর F2। এর ভিতরে পজিটিভ ফোর্স কোনটা? পজিটিভ আর নেগেটিভ এটা ডিপেন্ড করে কিসের উপরে? গতির উপরে। গতির দিকে যে বলটা সেই বলটা হচ্ছে আমাদের পজিটিভ ফোর্স, গতির বিপরীতে যে বল সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ফোর্স। তাহলে বলতে গতির দিকে কোনটা কাজ করছে? টান কাজ করছে না ভাইয়া? তাহলে এখানে আমরা কি লিখবো? টান মাইনাস ফ্রিকশন, ফ্রিকশন মানে কি? F2, সেটা ইকুয়াল টু কী হবে? m2 ইন্টু এ। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য গতির সমীকরণ। ঠিক আছে ভাইয়া, সহজ না? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য গতির সমীকরণ। দারুণ ব্যাপার, হ্যাঁ। আর এখান থেকে ফ্রিকশন পাচ্ছি, এখান থেকে ফ্রিকশন পাচ্ছি, এগুলো দেখে রেখো। এই যে এটা প্রথম বস্তুর জন্য ফ্রিকশন পাওয়ার সমীকরণ হচ্ছে এরকম, দ্বিতীয় বস্তুর জন্য ফ্রিকশন পাওয়ার সমীকরণ হচ্ছে এরকম, কারণ একটু পরে আমাদের এই ভ্যালুগুলো লাগবে। সো দুইটা বস্তু দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এরপরের কাজ তো তুমি আগের দিনের প্রবলেমে দেখেছো কি করতে হবে? আমাদেরকে দুইটা সমীকরণ যোগ করে দিতে হবে, তাই না? সো
চলো আমরা এখন কি করব, এবার আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে দিব, যোগ করে কি পাই সেটা দেখার চেষ্টা করব। তাহলে দেখে আসি আমাদের প্রথম সমীকরণে কি ছিল, প্রথম সমীকরণ ছিল এটা f cos θ মাইনাস t মাইনাস f1 ইকুয়াল টু m1 এ। তাহলে আমরা এখানে কি লিখব, f cos θ মাইনাস টি মাইনাস f1, ঠিক আছে এটা একটা। আর 2 নম্বর সমীকরণ যেটা ছিল, 2 নম্বর সমীকরণের কি ছিল, t মাইনাস f2 ইকুয়াল টু m2 এ। তাহলে এখানে লিখব t মাইনাস f2 ইকুয়াল টু দুই পাশের ডান পাশে যা আছে m1 এ প্লাস m2 এ। খুবই সহজ ব্যাপার। আমরা এবার এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবো, তবে সামনে আগানোর আগে একটু দেখে নাও, এখানে টি এবং টি দুইটা কেটে যাবে, কারণ দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, আর এই টান দুইটা তো ক্রিয়া প্রতিক্রিয়া টান, সো মূল সমীকরণে সবসময় এটা কেটেই যায়, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি এফ cos θ আর মাইনাস f1 মাইনাস f2 ইকুয়াল টু m1 প্লাস m2। আমি যদি a কমন নিই তাহলে এরকম। এখান থেকে আমরা ত্বরণের মান বের করতে পারবো, তাহলে ত্বরণের যে মান হবে সেটা হবে f cos θ মাইনাস f1 এর জায়গায় সমীকরণগুলো আমরা বসিয়ে দিচ্ছি, মিউ ইন্টু দেখে আসি আমরা f1 এর জায়গায় কী পেয়েছিলাম, মিউ ইন্টু m1g মাইনাস f sin θ, তাই না, m1g মাইনাস f sin θ, এটা আমরা বসিয়ে দিব। এখানে বসাবো m1g মাইনাস f sin θ মাইনাস মিউ ইন্টু, দেখো দ্বিতীয় বস্তুর জন্য ঘর্ষণ কত পেয়েছিলাম, মিউ ইন্টু m2g, তাই না, ওই যে নিচে এই যে এখানে মিউ ইন্টু m2g, তাহলে আমরা এটা বসে দিব মিউ ইন্টু m2g, ভালো কথা, ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন তো কাজ কিছুই বাকি নাই, শুধু ভ্যালু বসাতে হবে। চলো ভ্যালু বসে দেখি এটার মান কত আসে। ত্বরণের মান হবে, দেখো এফ মানে কত, এফ মানে নিয়েছিলাম 20 নিউটন, তাহলে এখানে হবে 20 কস কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, তাহলে কস 30 ডিগ্রি, ওকে। মাইনাস মিউ মানে কত, মিউ মানে 0.3, তাহলে 0.3 ইন্টু প্রথমে m1g, m1 মানে কোনটা, m1 মানে প্রথম বস্তু কোনটা, এই যে প্রথম বস্তু হচ্ছে 2 কেজি, দ্বিতীয় বস্তু হচ্ছে 3 কেজি, তাহলে এটা হচ্ছে 2 কেজি ইন্টু 9.8 মাইনাস এফ মানে 20 সাইন 30 ডিগ্রি, ওকে ব্র্যাকেট ক্লোজ, মাইনাস মিউ মানে 0.3 ইন্টু m2 মানে কত, m2 মানে 3 কেজি ইন্টু 9.8, একে আমরা ভাগ করে দেবো কি দিয়ে, দুইটা বস্তুর ভর, একটা বস্তু 2 কেজি একটা বস্তু 3 কেজি, তাহলে টোটাল কত 2 প্লাস 3, তার মানে 5 দ্বারা ভাগ। এইখান থেকে এখন আমরা এর মানটা বের করে ফেলবো। তো চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটার মানটা বের করে ফেলি। চলো আমরা একদম স্টেপ বাই স্টেপ ক্যালকুলেটরে করছি। 20 cos 30 ডিগ্রি মাইনাস 0.3 ইন্টু 2 ইন্টু 9.8 মাইনাস 20 সাইন 30 ডিগ্রি মাইনাস 0.3 ইন্টু 3 ইন্টু 9.8, এটার একটা মান আমরা এখান থেকে পাচ্ছি। একে আমরা ভাগ করে দিব 5 দিয়ে, দেখো পেয়ে গেছি, এটার মান হবে 1.12411 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুন্দর না? তাহলে আমরা দেখতে পেলাম যে এই বস্তুটা, এই যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, এটা 1.12411 এত মিটার পার সেকেন্ড স্কোয়ারের সামনে আগাবে, এটাও কিন্তু 1.12411 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সামনের দিকে আগাবে। তাহলে ত্বরণের যে মানটা আমরা চাচ্ছিলাম সেই মানটা আসলে এইটা হলো ত্বরণের সেই মান। এবার পরের কাজ কি তোমরা জানো, এটা একটা উত্তর, এটা আমরা ত্বরণের মান পেয়ে গেছি, সো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যান্সার্স, যে অ্যান্সারগুলো আমরা চাচ্ছিলাম। নেক্সট যেটা আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে সুতার টানটা কত, এটা আমরা জানতে চাচ্ছিলাম। এখন আমরা জানি সুতার টান কী করে বের করতে হবে। সুতার টান বের করতে গেলে আমাদের আগে যে দুইটা সমীকরণ আছে সেই সমীকরণ দুইটা আমাদেরকে যে কোনো একটা ইউজ করতে হবে, যেটা দিয়ে সহজ মনে হয় আর কি। তো একটু দেখে আসি, আগে আমাদের সমীকরণ ছিল 1 নম্বর, সেটা দেখতে এরকম, 2 নম্বরটা দেখতে এরকম, দেখে বোঝা যাচ্ছে 2 নম্বরটা দেখতে ইজি, সো 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানটা বের করব। অর্থাৎ আমরা এখন কি বলবো, 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, টি মাইনাস f2 ইকুয়াল টু m2 ইন্টু এ। তাহলে টি ইকুয়াল টু কী দাঁড়াবে, m2 ইন্টু এ প্লাস f2। আমরা এখানে ভ্যালু বসে দিব, m2 মানে 3 কেজি ইন্টু ত্বরণ মাত্র যেটা পেলাম 1.12411 প্লাস f2 মানে কি, f2 মানে 0.3 ইন্টু 3 কেজি ইন্টু 9.8। তুমি বলতে পারো ভাইয়া কেন ভাইয়া, কারণ দেখো এই যে f2 জায়গাতে আমরা কি লিখেছি, মিউ ইন্টু m2 ইন্টু জি, তাই না, এই যে f2 মানে তো মনে আছে না, f2 মানে কি ছিল, f2 মানে মিউ ইন্টু m2 ইন্টু জি ছিল, তাই না। সো এখানে আমরা f2 জায়গায় এই ভ্যালুটা ডিরেক্টলি বসিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এখন ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব
যে সুতার টানটা কত হবে। চলো করার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে 3 ইন্টু 1.12411 প্লাস 0.3 ইন্টু 3 ইন্টু 9.8, যেটা কিনা কত আসছে, এই যে চলে আসছে 12.1923 নিউটন। তাহলে এইটাই হচ্ছে আমাদের সুতার টান। তার মানে এই যে এইখানে যে দুইটা বস্তু কানেক্টেড আছে, এইটার মধ্যে যে টান কাজ করছে, সুতার মধ্যে যে টানটা কাজ করছে, সেই টানের যে মান আমরা দেখতে পাচ্ছি, সেই টানটা হচ্ছে কত, 12.19233। এত নিউটন টান এখানে কাজ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করব। ওকে, সো এটা আমরা দেখলাম একটা প্রবলেম, গত দিনের 4টা প্রবলেমের পরে এটা আমাদের এক্সাম্পল 5। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে বা তোমাদের বন্ধুদের সাথে, বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা। ঠিক আছে, রেডিয়াসের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের ম্যাথের এবং কেমিস্ট্রির আরও কিছু ভিডিও যেগুলো আসবে সেগুলো তোমরা দেখবা। আশা করি তোমরা এগুলো দেখে উপকৃত হবো আর কি। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভালো থাকো, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।